তো বন্ধুরা, তোমরা যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো, এবার অনেকেই বুঝতে পারছো না দাদা যে সায়েন্স আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা কি পড়বো যাতে আমাদের স্কোরটা খুব ভালো মতো আমরা তুলতে পারি। তুমি তো জানোই যে গ্রুপ ডিতে সায়েন্সে 25টা প্রশ্ন, 25 নাম্বার। এবার এখানে না এই 25-এ 25 তোলা কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। আর তুমি জানোই যে এই যে এনসিইআরটি, দাদা এনসিইআরটি 9 আর 10-এর যে পাঠ্য বই দুটো রয়েছে, সেই বই দুটো আমরা যদি ভালো করে পড়ি, আর তার সাথে যদি মানে ক্লাস 7 মানে এনসিইআরটিরই ক্লাস 7-8-এর সায়েন্সের কিছু কিছু টপিক রয়েছে সেগুলো আমাদের দেখে নিতে হবে, তাহলেই আমরা কিন্তু 25-এ 25 স্কোর করতে পারবো। এবার দেখো, আমি তোমাদের সায়েন্সের জন্য কি করাবো। সবার প্রথমে দেখো, সায়েন্সের জন্য 3টে করে ক্লাস পাবে। সবার প্রথমে এনসিইআরটি যে পাঠ্য বই রয়েছে সেই বইয়ের একটা টপিক আমি তুলে লাইন বাই লাইন বিস্তারিত তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। তারপরে আমি কি করব, যে টপিকটা আমি তোমাদের মানে লাইন বাই লাইন তুলে পড়ালাম, সেই টপিকটারই যে মূল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমরা ছবি সহ ভালো করে বুঝে নেব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা দেখব যে আমরা যে টপিকটা আজকে পড়েছি সেই টপিকটার উপরে কী ধরনের, কত ধরনের, কেমন এমসিকিউ হতে পারে, সেইভাবেই আমরা কিন্তু যত ধরনের এমসিকিউ হতে পারে সেগুলো কিন্তু তুলে আলোচনা করব। এইভাবে তুমি যদি করে নাও, দেখবা একটা প্রশ্নের জন্য তোমাকে এদিক ওদিক তাকাতে হবে না। এবার চলে আসি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নাম্বার, মানে 20টা প্রশ্ন, 20 নাম্বার। এখানে কিন্তু মোটামুটি টার্গেট তোমাকে রাখতেই হবে যে 12 থেকে 14টা অন্তত তোমাকে সঠিক করতেই হবে, যে করেই হোক। তার জন্য দেখো, এই জিকের কথা যদি বলি, জিকের জন্য বস কিন্তু তোমাকে দেখো মানে ইতিহাস ভূগোল এই পাঠ্য বই ওইভাবে পড়তে হবে না। আমি বলবো যে স্ট্যাটিক জিকেগুলো রয়েছে, মোটমাট আগের দিন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি 30টা গুরুত্বপূর্ণ টপিক, তার সাথে আরও 20টা গুরুত্বপূর্ণ টপিক, মোটামুটি 50টা ক্ষুদ্র ক্ষুদ্র মানে টপিক রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে পড়ে নিতে হবে স্ট্যাটিক জিকের জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বস তোমাকে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। 2024 এবং 25-এ যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে পড়তে হবে। সেই জন্য আমি পার ডে তোমাদের দেখো মানে 25টা করে এমসিকিউ অথবা মানে ওয়ান লাইনার হিসাবে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু করিয়ে দেবো। তাহলে এই ক্লাসগুলো তুমি যদি ভালো করে নিতে পারো, তাহলে বস এই যে সায়েন্সে 25 আর 20 45-এর মধ্যে তুমি 40+ নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে পড়ে নিতে হবে। চলো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা এই যে প্রথমে রয়েছে যে আমাদের দেখো সায়েন্সের থেকে আমরা দেখব এনসিইআরটির একটা হচ্ছে প্রথম যে টপিকটা, সেটা আমি একটু আলোচনা করিয়ে দেবো। বুঝে নাও যে তুমি কী ধরনের ক্লাসগুলো কেমন পাবে। আর একটা কথা, এই সমস্ত ক্লাস কিন্তু আমি তোমাদের ইউটিউবে দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, কয়েকটা ক্লাস তুমি ইউটিউবে পাবে, আজকে তুমি সমস্ত ক্লাসগুলোই পাবে। এরপর থেকে কিন্তু কয়েকটা ক্লাস পাবে, বাকিগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তুমি ঢুকে ক্লাসগুলো করে নিতে পারবা। এবার যারা মনে করছো দাদা আমি সমস্ত ক্লাস সাথে সমস্ত পিডিএফগুলো নিতে চাই, তাহলে দেখো তোমাদের এই মুহূর্তে কিছু দিনের জন্য তোমাদের 50% ডিসকাউন্ট দিয়ে আমি এই মূল্যটাকে কমিয়ে তোমাকে 249 টাকা করে দিয়েছি। ঠিক আছে, সমস্ত ক্লাস এবং সমস্ত পিডিএফ যদি তুমি নিতে চাও, তাহলে এই নাম্বারে এই টাকাটা পেমেন্ট করে একটা স্ক্রিনশট, অথবা তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে একটা স্ক্রিনশট করে মানে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিবা, দেখবে সঙ্গে সঙ্গে আমি তোমাকে অ্যাড করে দেবো। কোনো রকমের কোনো সমস্যা যদি মনে হয়, তাহলে তুমি এই নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এবার আমরা এই ক্লাসের মাধ্যমে দেখো এনসিইআরটির ক্লাস 9-এর প্রথম যে অধ্যায়টা সেটা হয়েছে আমাদের চারপাশের পদার্থ। এই টপিকটা আমরা আজকে লাইন বাই লাইন তুলে কিন্তু বুঝে নেব। দেখো আমি তোমাকে বলছি কি, যে একটা টপিক আমরা কিন্তু 3বার করে পড়বো। কেমন করে দাদা, এই যে যেমন পদার্থ এই টপিকটা আমরা প্রথমে লাইন বাই লাইন তুলে পড়ে নেব, এবং তারপরে এখান থেকে যে মূল পয়েন্টগুলো রয়েছে সেগুলো ছবি সহ বুঝে নেব, এবং তারপরে এই টপিক থেকে যে ধরনের এমসিকিউগুলো হতে পারে একদম ডিটেলসে সেই এমসিকিউগুলো কিন্তু আমরা একদম করে নেব। আর একটা কথা তোমায় বলি, এই যে এমসিকিউ যেগুলো আমি রাখছি, সেগুলো প্রত্যেকটা, যতগুলো এমসিকিউ রাখি না কেন, প্রত্যেকটা সঠিক উত্তর তোমাকে নিজেকে করতে হবে আমার বলার আগে। সেই জন্য কিন্তু তোমাকে এই ক্লাসটা ভালো করে দেখতে হবে, যেটা আমি লাইন বাই লাইন করাবো এই ক্লাসগুলো। ঠিক আছে, দেখো বলছে যে আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাই, যাদের আকার, আকৃতি ও গঠন বিন্যাস ভিন্ন ভিন্ন। তা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি। বিজ্ঞানীরা তাদের নাম দিয়েছেন পদার্থ। দাদা পদার্থ কি?
পদার্থ হচ্ছে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, সেটা তুমি বলতে পারো তুমি যে বাতাস, যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ সে বাতাসটাও একটা পদার্থ, যে খাদ্য খাবার খাচ্ছ সেটাও পদার্থ, পাথর, মেঘ, নক্ষত্র, উদ্ভিদ, প্রাণী, এমনকি এক বিন্দু জল, একটি বালির কণা, এই সমস্ত কিছুই পদার্থ। মোদ্দা কথা এইটুকু পড়ে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম দাদা, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সমস্ত কিছু হচ্ছে পদার্থ। এবার এখান থেকে আমরা বলতে পারি দাদা যে যাদের ভর এবং আয়তন দুই আছে তারাই হচ্ছে পদার্থ। কি বললাম? যাদের ভর এবং আয়তন দুই আছে তারাই হচ্ছে পদার্থ। এবার দেখো, প্রাচীন ভারতীয় দার্শনিকগণ এই পদার্থকে 5টি মূল উপাদানে ভাগ করেছেন, যাকে পঞ্চতত্ত্ব বলে। তাহলে প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থকে কয়টি মূল উপাদানে ভাগ করেছে? 5টি মূল উপাদানে ভাগ করেছে, যাকে পঞ্চতত্ত্ব বলে। এগুলো হচ্ছে বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল। মাথায় রাখবে। এবার দেখো, আমরা এই অধ্যায়ে কেবলমাত্র পদার্থের তোমার হচ্ছে ভৌত ধর্ম সম্পর্কে জানবো। সবার প্রথমে চলে আসি, মাথায় রাখবে, পদার্থ দাদা কণা দিয়ে তৈরি। কেমন কণা দিয়ে তৈরি? একদম ক্ষুদ্র, মানে খুবই ক্ষুদ্র, যেগুলো আমরা খালি চোখে কখনোই দেখতে পারবো না। তাহলে পদার্থ হচ্ছে কি দাদা? মাথায় রাখবে, পদার্থ কিন্তু কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন নয়। পদার্থ কেমন? পদার্থ হলো বালির মতো কণা দিয়ে তৈরি। সেই বিষয়টা আমরা কি করে বুঝবো? আচ্ছা, তার আগে এখানে দুটো পয়েন্ট দেখে নাও, যে ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, আর আয়তনের এসআই একক হচ্ছে ঘন মিটার, অর্থাৎ মিটার কিউব। মাথায় রাখবে। আচ্ছা, আমরা দেখলাম যে পদার্থ কণা দিয়ে তৈরি। কেমন করে আমরা বুঝবো? চলো একটু বুঝে নিই। দেখো দেখো এই একটা জারে 100 মিলিলিটার জল রয়েছে। সেখানে এই দেখো সামান্য কিঞ্চিত পরিমাণ তুমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেই এই জলটার মধ্যে ঢেলে দিবা, অমনি জলটা বেগুনি কালার হয়ে যাবে। কি কালার? বেগুনি কালারে হয়ে যাবে। এবার তুমি কি করছো দেখো, এবার তুমি এই জার থেকে 10 মিলিলিটার তুমি মিশ্রণটা তুলে আবার আর একটা 100 মিলিলিটার জল আছে সেই জারের মধ্যে এই 10 মিলিলিটারটা ঢেলে দিলা। এইভাবে তুমি 8-10 বার করার পরেও দেখবা যে সর্বশেষে যে জারটা রয়েছে সেখানেও কিন্তু জলের কালারটা হালকা হলেও কিন্তু বেগুনি রয়েছে। অর্থাৎ আমরা এ থেকে বলতে পারি দাদা, আমরা কিঞ্চিত পরিমাণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়েছিলাম, তাতে 8-10 বার এইভাবে মিশ্রণ করার পরেও জলের মানে কালারটা বেগুনি রয়ে গেছে একটু হলেও। তার মানে দাদা পদার্থের কণাগুলো এতটাই ক্ষুদ্র, যেগুলো হচ্ছে কি মানে ক্ষুদ্র, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। বিষয়টা বোঝা গেল? এখান থেকে একটা লাইন তুমি এটাই মাথায় রাখবে, যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কিছু কেলাস বিশাল আয়তনের জলকেও কিন্তু রঙিন করতে পারে। এটা একটা সত্য বাক্য, ঠিক আছে, সঠিক বাক্য। এবার চলো, এবার দেখো, হ্যাঁ, যে পয়েন্টগুলো তোমাকে পড়তে হবে সেগুলোই বলছি। এই যে এইসব পড়ার কোনো যুক্তি নেই, যে একটা 100 মিলিলিটার তোমার মানে বিকার নাও জল দিয়ে, এগুলোও দরকার নেই, ঠিক আছে? ভালো করে যেগুলো বলছি সেগুলোই শোনো। এবার দেখো, আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, পদার্থের কণাগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ফাঁকা রয়েছে। কি করে আমরা বুঝবো? দেখো, তুমি একটা জারে জল নিয়েছো কিছুটা, এবার এই জলের মধ্যে তুমি হচ্ছে 1 চামচ লবণ ঢেলে যেই গুলিয়ে দিলে, অমনি দেখবা লবণের কণাগুলো আর দেখা যাচ্ছে না, মানে লবণকে আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ দাদা ওই জলের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান রয়েছে, আর সেই ফাঁকা স্থানের মধ্যে ওই লবণের কণাগুলো জায়গা করে নিয়েছে। মাথায় রাখবা, পদার্থের কণাগুলোর মধ্যে অবশ্যই ফাঁকা স্থান রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা পরীক্ষাটা করলাম না, যে পদার্থের কণাগুলো ক্ষুদ্র তো ক্ষুদ্র, এটা কিন্তু তুমি হচ্ছে ওই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের পরিবর্তে তুমি 2 মিলিলিটার ডেটল নিয়েও করতে পারো। মানে বিষয়টা কেমন একটু বুঝে নাও, এক একটা লাইন কিন্তু বুঝবে। এই তুমি 100 মিলিলিটার জলের মধ্যে 2 মিলিলিটার ডেটল মিশিয়ে এইভাবে মিশ্রণ 10 মিলিলিটার মিশ্রণ তুলে আবার 100 মিলিলিটার জলের মধ্যে ওইটা 10 মিলিলিটার মিশ্রণটা মিশিয়ে 8-10 বার করার পরেও দেখবা ওই জল থেকে একটু হলেও গন্ধ রয়েছে, ডেটলের গন্ধ। সেই জন্য আমরা এখান থেকে বুঝতে পারি যে পদার্থের কণাগুলো খুবই ক্ষুদ্র, ঠিক আছে? এই দেখো, মাথায় রাখবে যে পদার্থের কণাগুলো খুবই ক্ষুদ্র, আমরা যতটা ক্ষুদ্র কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র। দাদা পরের পয়েন্ট বলছে যে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বর্তমান, মানে পদার্থের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান রয়েছে। কি করে আমরা বুঝলাম? এই যে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান রয়েছে, এই যে
আমরা দেখেই নিয়েছি, তাই না? জলের মধ্যে তোমার লবণ মিশিয়ে গুলিয়ে দিলাম, অর্থাৎ লবণের কণাগুলো দেখা গেল না, আর ওগুলো কি হয়েছে, জলের কণার ফাঁকা স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে। বিষয়টা বোঝা গেল। আচ্ছা, পরে পয়েন্ট মাথায় রাখবে, এই যে দেখো, যে পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, অবশ্যই গতিশীল, মাথায় রাখবে পদার্থের কণাগুলো কিন্তু গতিশীল। এবার সেখানে আমরা পরবর্তী সময় দেখব যে কোন পদার্থের কণার গতিশক্তি সব থেকে বেশি, কোনটার কম, ঠিক আছে, সেগুলো দেখব। তুমি শুধু মাথায় রাখবে যে পদার্থের কণাগুলো কিন্তু গতিশীল, যে পদার্থই হোক না কেন, কঠিন তরল গ্যাসীয়, সবগুলোর মধ্যে কিন্তু গতিশক্তিটা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো, আচ্ছা দেখো, এই তো এখানে চলে আসি, দেখো মাথায় রাখবে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এদের গতিশক্তি বৃদ্ধি পায়। কাদের? পদার্থের কণাগুলোর। কি বললাম? উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পদার্থের কণাগুলোর গতিটা বৃদ্ধি পায়। তাই আমরা বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তিও বৃদ্ধি পায়। কি বুঝলে? তুমি এটাই বুঝলে যে উষ্ণতা যখনই আমরা বাড়াবো পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি হবে। আমরা কি করে বুঝি বলো তো বস? ওই যে একটা পাত্রে জল রয়েছে, তাই না? তাহলে জলটা তরল অবস্থায় রয়েছে, যেই না তুমি তাপ দিলে জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বাষ্প অবস্থায় চলে যাচ্ছে। আর বাষ্প অবস্থায় কিন্তু পদার্থের কণাগুলোর গতিশক্তি বেশি, আমরা দেখে নেব, অসুবিধা নেই। এখান থেকে দেখো, এই পয়েন্টটা খুব দারুণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে দুটো ভিন্ন পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াকে ব্যাপন বলে। দাদা ব্যাপন কি? মাথায় রাখবে ভালো করে, যে দুটো আলাদা পদার্থের কণাগুলো, ভিন্ন মানেই তো আলাদা, দুটো আলাদা পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে মিশে যাওয়াটাই হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াটাই হচ্ছে ব্যাপন। বিষয়টা বোঝা গেল? যেমন তুমি ধরো বলতে পারো দাদা, যেমন হচ্ছে কঠিন পদার্থ নাও দুটো, যেমন হচ্ছে কি বলবো, কঠিন পদার্থ তো ব্যাপন খুবই কম হয়। যেমন ইট আর বালি নিলে, দুটো মেশালে পরে এটা কিন্তু ব্যাপন খুবই কম হয়, ইট আর বালি ভালো মেশে না। বিষয়টা বুঝতে পারলে? যেমন চুন আর লবণ বা চিনি আর লবণ কিন্তু ভালো মিশবে না, এদের কিন্তু ব্যাপন খুবই কম হয়। কিন্তু দুটো তরল নাও, যেমন তুমি বলতে পারো দাদা দুধ নিলে আর এদিকে জল নিলে, এদের কিন্তু আবার ব্যাপন মোটামুটি ভালোই হয়, ভালোই মিশে যায়। আর তুমি যদি দাদা দুটো গ্যাসীয় পদার্থ নাও, যেমন হচ্ছে তুমি নিলে অক্সিজেন আর হাইড্রোজেন, এরা তো মানে সাটাম মিশে যাবে একদম। বিষয়টা বোঝা গেল? তাহলে কিন্তু তুমি কি বুঝলে যে গ্যাসে গ্যাসে ব্যাপন খুব বেশি হয়, ঠিক আছে। চলে আসি, দেখো দেখো পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, অবশ্যই অবশ্যই পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, এই বিষয়ে আমরা দেখে নেব, অসুবিধা নেই, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ, এই প্রশ্নগুলো একটু দেখে নাও। হ্যাঁ, বলছি দেখো যে নিচের কোনগুলো পদার্থ, দেখো ভালো করে বুঝবে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে পদার্থ কোনগুলো, যাদের ভর আর আয়তন রয়েছে। দেখো চেয়ার কিন্তু একটা পদার্থ, এই তোমার দেখো বায়ু কিন্তু একটা পদার্থ, ভালোবাসা কোনো পদার্থ না, এটা একটা অনুভূতি। এটা কি পদার্থ? এটা পদার্থ নয়। গন্ধ, অবশ্যই গন্ধ কিন্তু একটা পদার্থ, কারণ গন্ধ মানে কি, গন্ধ যখন তুমি পাচ্ছ মানে তোমার নাকে কিছু একটা বাতাস হোক বা জলীয় বাষ্পের কণা হোক, কিছু তো ঢুকছে, সেই জন্য তুমি গন্ধ পাচ্ছ, তাই না? ঘৃণা করা কিন্তু এটা মনের ভিতর থেকে বেরোয়, এগুলো কিন্তু কোনো পদার্থ নয়, তাই না? বাদাম, এটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে কি পদার্থ। চিন্তা করা, চিন্তাও কিন্তু একটা মনের মধ্যে থেকে বেরোচ্ছে, তাই না? তুমি বাইরে থেকে কিছু নিচ্ছ না বা বাইরে থেকে তুমি কিছু দেখছো না, এটা কিন্তু পদার্থ নয়। ঠান্ডাটাও কিন্তু কোনো পদার্থ নয়, তোমার এটা অনুভূতি একটা। লেবু পদার্থ, জল, পারফিউমের গন্ধ, এটাও কিন্তু পদার্থ। বলছে দেখো নিচের ঘটনাগুলোর কারণ দেখাও। ওরা বলছে যে গরম রান্না করা খাবারের গন্ধ কয়েক মিটার দূর থেকে পাওয়া যায়, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে হলে কাছে যেতে হবে। তাহলে এখানে এটা কি, কারণটা কি? ওই যে বস আমি তোমাকে দেখালাম কি, যে তোমাকে বললাম না হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। এবার গরম খাবার তো অবশ্যই উষ্ণ, তাই না? এবার সেই জন্য এই গরম খাবারের এই পদার্থের কণাগুলোর গতিশক্তি কি হয়, বৃদ্ধি পায়। সেই জন্য এই কণাগুলোর গন্ধটা আর কি মানে আর কি তাড়াতাড়ি ছড়িয়ে যায়, সেই জন্য আমরা দূর থেকে এই গন্ধটা পেয়ে যাই। আর ঠান্ডা খাবারের তো গতিশক্তি থাকেই না, মানে অল্প থাকে, সেই জন্য কাছে আমাদের যেতে হয়, তাহলে আমরা গন্ধটা বুঝতে পারি। বিষয়টা বুঝলে? বলতে দেখো, সুইমিং পুলে একজন ডুবুরি জল কেটে ডুব দিতে পারে, ঘটনাটি পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে বলো তো? বলো, এই ধরে নাও এই একটা সুইমিং পুল, ঠিক আছে।
একজন ডুবুরি ডুব দিতে পারে, তাই না? এটা কিসের জন্য ডুব দিতে পারে, মানে জল কেটে ডুব দিল, তার মানে আমরা কি বুঝতে, আমরা দেখলাম ওই যে বস, যে জলের কণাগুলোর মধ্যে কিন্তু ফাঁকা স্থান থাকে, সেই জন্য কিন্তু দেখবা তুমি নিজেকে দিয়ে তুমি বিবেচনা করো যে সুইমিং পুলের মধ্যে গিয়ে তুমি কিন্তু ডুব দিতে পারবা, যে তলায় যেতে পারবা। কারণ কি, কারণ জলের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান রয়েছে। এবার আমি যদি তোমাকে বলি এই একটা সুইমিং পুলে, সম্পূর্ণ সুইমিং পুলটা বালি দিয়ে ভরাট করা, এবার তুমি ডুব দিয়ে তলে যাও, তো পারবে? কারণ পারবে না, কারণ কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে কিন্তু ফাঁকা স্থান খুবই কম থাকে। এবার আমি যদি বলি তোমাকে এই একটা সুইমিং পুল তোমার গ্যাস দিয়ে ভরা মানে বাতাস দিয়ে ভরা, কোনো সুইমিং পুলটায় কিছুই নেই আর কি, তার মানে বুঝতে পারছো যে বাতাস দিয়ে ভরা অর্থাৎ গ্যাসীয় পদার্থ দিয়ে, গ্যাস দিয়ে ভরা। আমি যদি সেখানে তোমাকে ডুব দিতে হবে, তুমি একদম ঝপ করে ডুব দিবা আর তলে চলে যাবা, তাই না? মানে গ্যাসীয় পদার্থের মধ্যে মানে গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান সব থেকে বেশি থাকে। তাহলে এখানে আমরা বলবো দাদা, ওই যে ডুবুরিটা জল কেটে ডুব দিতে পারলো কেন? কারণ হচ্ছে ওই তোমার হচ্ছে জলের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে তাই। দেখো পদার্থের কণাগুলোর বৈশিষ্ট্য তো তুমি দেখেই নিয়েছো, পদার্থের কণাগুলো মানে গতিশক্তি রয়েছে, ওদের কণাগুলো খুবই ক্ষুদ্র হয়, পদার্থের কণাগুলো ফাঁকা স্থান থাকে, আকর্ষণ শক্তি থাকে, তাই না? এই হচ্ছে বৈশিষ্ট্য। চলো, আচ্ছা, পদার্থের বিভিন্ন অবস্থা। দেখো আমরা আমাদের চারপাশে, দেখো আমরা এখান থেকে দেখবে যে আমরা আমাদের চারপাশে আমরা মোটামুটি পদার্থের তিনটি অবস্থা দেখতে পাই। সেটা হচ্ছে কি, কঠিন, তরল আর গ্যাসীয়। তাহলে কি বললাম, যে যে আমরা দেখতে পাই আমাদের চারপাশে পদার্থের তিনটি অবস্থায় থাকে। কি কি অবস্থা থাকে? কঠিন অবস্থায়, তরল অবস্থায় আর গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এটা তুমি দেখে নিলে, বা চলো এখান থেকে মাথায় রাখবে যে দাদা কঠিন অবস্থাটা আমরা দেখে নিই। আচ্ছা তুমি বলো কঠিন পদার্থ কোনগুলো? তুমি বুঝতে পারছো যেগুলো শক্তপোক্ত কঠিন পদার্থ, যেমন হচ্ছে কি কলম, বই, সুচ, কাঠের লাঠি, এগুলো সবই কঠিন পদার্থ, বলার কিছুই নেই। শুধু তোমাকে মাথায় রাখতে হবে, দেখো দেখো কঠিন পদার্থের প্রত্যেকটির কিন্তু নির্দিষ্ট আকার, নির্দিষ্ট সীমারেখা এবং নির্দিষ্ট আয়তন রয়েছে, এবং এদের সংকোচনশীলতা নগণ্য। ওই যে বস আমি তোমায় বলেছিলাম না, যে হচ্ছে সংকোচনশীলতা মানে কি, ব্যাপন। ব্যাপন কাকে বলে? ওই যে দুটি ভিন্ন মানে আলাদা পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াটাই ব্যাপন। এবার তুমি বলো কঠিনে কঠিনে কি ব্যাপন ভালো হয়? তা ভালোভাবে মেশে? লোহা আর ইট বা ভালোভাবে মিশবে না। তার মানে এদের ব্যাপন অর্থাৎ সংকোচনশীলতা অতটা ভালো নয়, তাই নগণ্য। বিষয়টা বোঝা গেল? কিন্তু কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট সীমারেখা আছে, নির্দিষ্ট আয়তন আছে। তার সাথে মাথায় রাখবা যে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কঠিন পদার্থ নিজেদের আকৃতি বজায় রাখার প্রবণতা দেখায়। দেখো বল প্রয়োগ করে কঠিন পদার্থকে ভাঙা যেতে পারে, কিন্তু এদের আকৃতির পরিবর্তন করা কষ্টসাধ্য। একটা লাঠি তুমি ভেঙে দু টুকরো করতে পারো, কিন্তু এদের আকৃতি যে পরিবর্তন করা, ওটা কিন্তু কষ্ট হয়ে যাবে। বিষয়টা বোঝা গেল? তাহলে তুমি এখানে এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখবে। তার সাথে আমি কিছু তথ্য বলতে চাই, এখানে দেখে নাও যে এই যে রাবার, তারপরে হচ্ছে তোমার স্পঞ্জ, এগুলো কি কঠিন পদার্থ? এগুলো কিন্তু অবশ্যই কঠিন পদার্থ। তুমি স্পঞ্জ হাত দিয়ে টিপে দাবিয়ে দিলে, তার মানে মনে করো না যে এটা কিন্তু তোমার হচ্ছে কঠিন পদার্থ নয়, এটাও কিন্তু কঠিন পদার্থ। কেবলমাত্র ওর মধ্যে তোমার কি থাকে, শূন্যস্থান থাকে, সেখানে বায়ু ভরাট থাকে, সেই জন্য আমরা বলতে পারি, মানে আমাদের মনে হয় যে এটা কঠিন কি কঠিন না। যেমন রাবারের ব্যান্ডকে টেনে লম্বা করা যায়, তাহলে কি এটা কঠিন নাকি? অনেকে বলবে যে আকারের পরিবর্তন হলো, তাহলে কি এটা কঠিন? এটাও কিন্তু কঠিন, কারণ আবার ছেড়ে দাও, ছেড়ে দিলে কিন্তু আবার জায়গায় জায়গায় চলে আসবে যতটুকু ছিল। বিষয়টা বোঝা গেল? এগুলো কিন্তু মাথায় রাখবে। আচ্ছা এবার আমরা তরল পদার্থ, দেখো তরল তুমি তো জানোই যে পদার্থের তরল অবস্থা কোনগুলো, যেমন জল, রান্নার তেল, দুধ, ফলের রস, ঠান্ডা পানি মানে ঠান্ডা জল আর কি, এগুলো সবই হচ্ছে পদার্থের তরল অবস্থা। এবার মাথায় রাখতে হবে যে যে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। এক একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, আমি এর উপরেও প্রশ্ন রেখেছি যে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, এবং কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, তরলের কিন্তু আয়তন আছে। তুমি তো জানোই যে তরলের নির্দিষ্ট আকার নেই, কারণ তরলকে আমরা যে পাত্রে রাখি তরল সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থ প্রবাহিত হয় এবং আকারের পরিবর্তন হয়, তাই তরল দৃঢ় নয়, তরলকে প্রবাহী বলে। বিষয়টা বোঝা গেল? দেখো ওই জল, তুমি মেঝেতে জল ঢেলে দিলে জলটা কি গড়িয়ে যেদিকটা নিচু সেদিকে চলে যাবে, তার মানে কি তরল পদার্থ প্রবাহিত, তাই না? এটা দৃঢ় নয়, কি নয়? দৃঢ় নয়, মাথায় রাখবে। ঠিক আছে, এখান থেকে তেমন নেই, এখানে চলে আসি। দেখো এই যে এখানে মাথায় রাখবে যে কঠিনের তুলনায় তরলের ব্যাপনের হার বেশি।
ঠিক আছে, কঠিনের তুলনায় তরলের ব্যাপনের হার বেশি, আমরা দেখেই নিয়েছি। কারণ ব্যাপন মানে কি, ওই যে দুটো ভিন্ন পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াটাই ব্যাপন। তাহলে কঠিনের তুলনায় তরলে ভালো মিশে যায়, তাহলে কঠিনের তুলনায় তরলের ব্যাপন হার বেশি। আবার তরলের তুলনায় গ্যাসে কিন্তু ব্যাপনের হার আরও বেশি, তাই না বস? চলো আমরা দেখবো সেটা। গ্যাসীয় অবস্থা পদার্থের কোনগুলো? তুমি বলতেই পারবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাই না, হাইড্রোজেন, এগুলো সবই হচ্ছে গ্যাসীয় পদার্থ। নাইট্রোজেন, যাই বলো না কেন, গ্যাস আর কি। এখান থেকে তুমি মাথায় রাখবে, দেখো এলপিজি ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যাকে বাংলায় বলা হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। কি বললাম? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যাকে বাংলাটাও কিন্তু মাথায় রাখবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয় সংকুচিত প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, দুটো কিন্তু মাথায় রাখবে। এই তথ্যটা আমি বলছিলাম যে গ্যাসের কণাগুলো দ্রুত গতির জন্য এবং কণাগুলোর মধ্যেকার ফাঁকা স্থান বেশি থাকার জন্য গ্যাসে গ্যাসে ব্যাপন খুব বেশি পরিলক্ষিত। এটা মাথায় রাখবে যে গ্যাসে গ্যাসে ব্যাপন কিন্তু খুব বেশি পরিলক্ষিত হয়। এখানে দেখো, ঠিক আছে, এটা চলে আসি এবার। এইখানেই কিন্তু তোমার বোঝার বিষয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো এটা কি একটা ডিশ প্লেট আর কি। এই প্লেটটার এইটুকুনা, দেখো এইটুকুনা অংশকে ওরা বড় করে এরকম দেখাচ্ছে। দেখো এইটুকুনা অংশের মধ্যে কতগুলো কণা রয়েছে, কালো কালো গোল গোল না, এগুলো হচ্ছে এক একটা কণা, তাই তো? এবার তুমি কি বুঝছো ভালো করে? এগুলো কিন্তু বুঝবে অবশ্য, আমি পরবর্তী সময় আবার বুঝিয়ে দেবো। এই যে কণাগুলো, কঠিন পদার্থের কণাগুলো কি রয়েছে দাদা? দাদা সাজানো রয়েছে একটা নির্দিষ্ট লাইন বরাবর, একটা নির্দিষ্ট লাইন বরাবর সাজানো রয়েছে, একটা নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে রয়েছে, এই বরাবর এই বরাবর, তাই না? তাই না? তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে কঠিন পদার্থের কণাগুলো সজ্জিত, অর্থাৎ এরা কি সাজানো গোছানো, এটা সজ্জিত রয়েছে। 1 নম্বর পয়েন্ট মাথায় থাকবে তো? তারপরে দেখো কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে এই যে ফাঁকা স্থান খুবই কম। কি বললাম? কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান খুবই কম। আচ্ছা, কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সব থেকে বেশি। কেননা দেখো আকর্ষণ শক্তি সব থেকে বেশি বলেই তো এই একটা কণা আর একটা কণাকে ধরে রাখতে পেরেছে। সেই জন্য আমরা বলবো যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সব থেকে বেশি। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি সব থেকে কম। দেখো এদের মধ্যে গতিশক্তি রয়েছে কিন্তু, মানে এরা জাগায় ভাইব্রেট করে নড়ের মতো আর কি। এদের মধ্যে কিন্তু গতিশক্তি রয়েছে, কিন্তু সব থেকে কম গতিশক্তি রয়েছে। এই তথ্যগুলো মাথায় রাখবে। কি কি আমরা জানলাম? যে দাদা কঠিন পদার্থগুলো সজ্জিত, সাজানো গোছানো, এদের মধ্যে আকর্ষণ শক্তি সব থেকে বেশি, আর এদের মধ্যে ফাঁকা স্থানটা সব থেকে কম, আর এদের মধ্যে হচ্ছে তোমার কি গতিশক্তি সব থেকে কম। ব্যাস, এই তথ্যগুলো তুমি মাথায় রাখবে। তারপরে আমরা দেখব তরল পদার্থ। দাদা এই দেখো কিছুটা তরল আর কি ওরা বড় করে দেখাচ্ছে, দেখো কতগুলো কণা রয়েছে, তাই না, এইটুকু পদার্থের মধ্যে, তরল পদার্থের মধ্যে, অবস্থার মধ্যে। তা তুমি এখান থেকে বলবে দা এটা কি সজ্জিত, সাজানো গোছানো, একটা নির্দিষ্ট লাইন বা শৃঙ্খলাবদ্ধ হয়ে রয়েছে? না, তুমি বলবা যে তরল পদার্থের কণাগুলো কিন্তু সাজানো গোছানো নয়, এরা হচ্ছে আর কি মানে এই একটা কণা আর একটা কণার উপর গড়িয়ে পড়ে, সেই জন্যই তো তরল প্রবাহিত, তাই না? এরা কিন্তু সাজানো গোছানো নয়, এরা একটা কণা আর একটা কণার উপর গড়িয়ে পড়ে। আর তরলে সব কিছুই বেশিরভাগ মাঝারি হয়। মাথায় রাখবে তরল পদার্থের ফাঁকা স্থান মাঝামাঝি, তরল পদার্থের গতিশক্তি মাঝামাঝি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি গতিশক্তি গেল, আকর্ষণ শক্তি, দেখো আকর্ষণ শক্তিও কিন্তু এদের মাঝামাঝি, সবই মাঝামাঝি। চলে আসি গ্যাসীয়। দেখো গ্যাসীয় পদার্থের এইটুকু গ্যাসীয় পদার্থ, দেখো গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান সব থেকে বেশি, মাথায় রাখবে। তাহলে গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান সব থেকে বেশি এবং গতিশক্তিও কিন্তু সব থেকে বেশি এদের গতিশক্তি, ঠিক আছে? কিন্তু এদের আকর্ষণ শক্তি সব থেকে কম। আকর্ষণ শক্তি সব থেকে কম বলেই তো একটা কণা আর একটা কণাকে ধরে রাখতে পারছে না, সেই জন্য দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছে। এগুলো কিন্তু মাথায় রাখবে, পরবর্তী সময় আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। চলে আসি এই তথ্যটা, দেখো 1 মিনিট, হ্যাঁ, যে বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। মাথায় রাখবে যে বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। বলছে ওরা কি বলছে দেখো, যে নিচের পদার্থগুলোকে তাদের ঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজাও। ধরো পরীক্ষায় এমন প্রশ্ন দেবে যে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির ঘনত্ব সর্বোচ্চ বা সর্বাধিক। তুমি যদি না জানো তাহলে কি করে বুঝবা? দেখো ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়, মানে বলতে পারো যার ঘনত্ব সব থেকে কম সেটা প্রথমে লেখো, আর যার ঘনত্ব সব থেকে বেশি সেটা পরে লেখো। তাহলে ঘনত্ব বার করতে গেলে আমাদের কি করতে হবে? সেই বস্তু বা পদার্থটার আমাদের কি জানতে হবে? ভর আর আয়তন জানতে হবে। এই ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব বার করতে পারবো। কিন্তু ওই সব ভর আয়তন মাথায় রাখার তো আমাদের চাপ হয়ে যাবে। সেই জন্য আমি তোমাকে কি একটা বুদ্ধি দিচ্ছি, তুমি কিভাবে মাথায় রাখবা।
তুমি মাথায় রাখবা যে পদার্থটা যত বেশি আঁটো-সাঁটো মানে যত বেশি শক্তপোক্ত আঁটো-সাঁটো থাকবে সেটার ঘনত্ব সবথেকে বেশি থাকবে। আর যেটা খোলামেলা হালকা সেটা হচ্ছে সবথেকে কম ঘন। দেখো আমি বলে দিচ্ছি তুমি বিষয়টা বুঝে যাবে আমি কি বলতে চাইছি। দেখো এখানে রয়েছে বায়ু, চিমনি থেকে নির্গত ধোঁয়া, মধু, জল, চক, তুলো এবং লোহা রয়েছে। তাহলে এর মধ্যে সবথেকে কম ঘনত্ব কার? তুমি সঙ্গে, সঙ্গে বলবা দাদা বায়ু কিন্তু সবথেকে কম ঘনত্ব, বাতাস। এটা ১ নম্বরে তুমি দেবে, তাই না? তারপরে তুমি বলবা চিমনি থেকে নির্গত ধোঁয়া, কারণ এর মধ্যে কিন্তু ক্ষুদ্র, 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 ক্ষুদ্র পদার্থ রয়েছে, কঠিন পদার্থ রয়েছে। তার জন্য এটা কিন্তু বাতাসের থেকে একটু মানে কি গাঢ় আরকি। ধোঁয়াটা দেখবা বাতাসের থেকে কিন্তু একটু গাঢ় বা বলতে পারো একটু আঁটো-সাঁটো বা বলতে পারো একটু পুরু বা বলতে পারো তুমি হচ্ছে একটু শক্তপোক্ত। মানে আমি যেভাবে তোমাকে মানে বোঝাতে চাইছি তুমি বুঝে নাও। তাহলে এটা ২ নম্বর গেল। এবার দাদা মধু, জল। তা মধুর থেকে কি জল বেশি গাঢ়? তুমি সঙ্গে, সঙ্গে বলবে দাদা জল কিন্তু মধুর থেকে মানে হালকা আরকি। কারণ আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি মানে কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে সাজাচ্ছি। তাহলে কিন্তু ৩ নম্বরে জল আসবে। তাই না? জলের থেকে মধু কিন্তু বেশি গাঢ়, পুরু, আঁটো-সাঁটো, তাই না? এটা মধু ৪ নম্বরে। ৫ নম্বরে দেখো চক, তুলো আর লোহার মধ্যে কি আসবে? তুলো আসবে ৫ নম্বরে। তারপরে তুলোর থেকে তো চক বেশি শক্তপোক্ত। তাহলে এটা হবে ৬ আর লোহা তো বিশাল শক্ত, এটা ৭। এটা সবথেকে বেশি ঘনত্ব। মানে এই পদার্থটা লোহার ঘনত্বটা সবথেকে বেশি। বিষয়টা বোঝা গেল? এগুলো তেমন পরীক্ষা-মরীক্ষা করতে হবে না। আচ্ছা ঠিক আছে। এবার দেখো পদার্থের এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন অবস্থার পরিবর্তন, এখান থেকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জলীয় বাষ্প-টাষ্প রয়েছে। দারুণ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটা আমরা পরবর্তী ক্লাসের মাধ্যমে করে নেব। আজকে আমরা এই পর্যন্তই পড়ে নিলাম। যতটা তুমি পড়লে, এই যে পদার্থ থেকে যতটা তুমি পড়লে, আরেকবার আমি তোমাদের ক্লাস করাবো। মানে এই টপিকটার এই এতটা যতটা পড়েছি এর উপরেই আমি কি করব, যে ইম্পর্টেন্ট অর্থাৎ মূল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি তোমাদের ছবি সহ বুঝিয়ে দেব। তারপরে এই আজ যতটা পড়ালাম, আজকেই কিন্তু তুমি সমস্ত ক্লাস পাবে। আজকেই আমি সমস্ত ক্লাসগুলো ইউটিউবে দেবো, তুমি দেখে নাও যে কী পাবে। এমসিকিউগুলো রাখবো, সেই এমসিকিউগুলো সমস্ত কিন্তু নিজেকে অ্যান্সার করতে হবে, আমি বলে দিচ্ছি কিন্তু বারবার করে, নাহলে কিন্তু হবে না বস। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে। কোনো রকম কোনো সমস্যা হলে আমি তো বলেই দিলাম, এই যে 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। কেমন? রাখছি। জয় হিন্দ।